ইসলাম রয়টার্সের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন, অনেক কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে, কিছু পুরনো কথা আছে, সব কিছু নিয়েই কথা বলার দরকার, বলবো হয়তো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা নিয়ে একটু আজ কথা বলতে চাই, এবং এটা নিয়েই আসলে আমরা রাইটলি সবচেয়ে বেশি আলোচনা করেছি। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তার এই বক্তব্যটা নিয়ে নানামুখী বিশ্লেষণ হয়েছে, ব্যাখ্যা হয়েছে, সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে, সমর্থন হয়েছে, বিরোধিতা হয়েছে। নির্বাচনের সময় নিয়ে তিনি বলছেন, গত 7 মাসে আমরা সবাই আশা করেছিলাম স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশিং ব্যবস্থা, আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে। এটা একটা মাত্রায় ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশা মতো ঘটেনি। নাহিদ ইসলাম বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় আমি মনে করি না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে। একদম ক্লিয়ার, এবং সেটা এতটাই বলছেন যে এই বছর সে জাতীয় নির্বাচনটা করা কঠিন হবে। অনেকগুলো প্রশ্ন আসলে তৈরি করেছেন, প্রশ্ন উস্কে দিয়েছেন জনাব নাহিদ ইসলাম। ইনি কিছুদিন আগ পর্যন্ত সরকারে ছিলেন, অল্প কয়েকদিন আগে আমরা সমালোচনা করেছি তাকে স্বাগত জানানোর সাথে সাথে। সেটা হলো যে মানুষটা সরকারে ছিলেন, একদিন সকালবেলা ঘুম থেকে উঠে তার নিশ্চয় মনে হয়নি আমার তো এনসিপিতে যোগ দেওয়া দরকার, সো আই হ্যাভ টু রিজাইন। বরং মাস, 1.5 মাস, 2 মাস ধরে এই আলোচনা পত্রপত্রিকায় চলছিল, তার সাথে কথা বলা হচ্ছিল, তিনি জানাচ্ছিলেন তিনি যোগ দিতে পারেন এবং সেই ক্ষেত্রে তিনি সরকার থেকে রিজাইন করবেন। যাই হোক, তিনি সরকারের অংশ ছিলেন, সরকারের অংশ থেকে তিনি নিশ্চয়ই অনেক কিছু জানেন, কারণ ক্যাবিনেটের মিটিং হয় প্রতি সপ্তাহে, সেখানে কি আলোচনা হয় না হয় সেটা তার অজানা থাকার কথা নয়। তাহলে আমরা একটা প্রশ্ন প্রাথমিকভাবে করি, উনি কেন এই কথা বলছেন, তার পেছনে কি আছে, সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব, তলিয়ে দেখার চেষ্টা করব। এবং এই কথাটা আমরা মাথায় আপাতত রেখে দেই, তার এই মন্তব্য যা হঠাৎ করে এসছে তা না, এটার একটা খুবই সিরিয়াস কনটেক্সট আছে, সেই কনটেক্সটটা ধরেই আসলে আমরা বুঝতে চাইব। তার আগে যে প্রশ্নটা করতে চাই, এই যে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন এই বছরের মধ্যে তিনি নির্বাচন করবেন, প্রধান উপদেষ্টা বলছেন বহুবার, ইনফ্যাক্ট উনি যখনই যে পরিস্থিতি আসুক, যার সাথেই কথা হোক না কেন, সাক্ষাৎকারে হোক, বক্তৃতায় হোক, তিনি খুব ক্লিয়ারলি বলেছেন সংস্কার যদি খুব ন্যূনতম পর্যায়ের হয়, দলগুলো যদি খুব ন্যূনতম সংস্কারের বেশি কিছু করতে না দেয়, তাহলে তিনি নির্বাচন এই বছরের মধ্যেই করবেন। আর যদি আরেকটু বেশি সংস্কার হয়, আরেকটু বেশি সময় লাগতে পারে, আরও কয়েক মাস, এবং ম্যাক্সিমাম একটা টাইম বলছেন আগামী বছরের মাঝামাঝির আগেই হবে সেটা। তাহলে এই বছরের শেষের দিকে একটা নির্বাচনের প্রস্তুতি আমাদের প্রধান উপদেষ্টা আছে এবং সেটা করবেন বলে বলছেন। তো উনি কি দেশের আইন শৃঙ্খলার অবস্থা বোঝেন না, জানেন না, না জেনেই তিনি এই কথা বলছেন দফায় দফায়? হঠাৎ করে এই কয়েকদিনেই অবস্থা খারাপ হয়ে যায় নাই, দেশের আইন শৃঙ্খলার অবস্থা ক্রমাগতভাবে খারাপ হচ্ছিল, আমরা এভাবে বলবো, খারাপ করা হচ্ছিল বা খারাপ দেখানো হচ্ছিল, আসবো সেই জায়গায়। তো জনাব নাহিদ তো তখন ছিলেন, তাহলে এখন যে প্রধান উপদেষ্টা বলছেন উনি না জেনে না বুঝেই বলে ফেলছেন কথাগুলো, ইন্টারেস্টিং। এই প্রশ্ন আসতেই হবে। জনাব নাহিদ যে কথাটা বলেছেন সেটা নিয়ে আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন আছে, বিশেষ করে পুলিশের আমরা যে অবস্থা তো এখন দেখতে পাচ্ছি, এই ধরনের একটা কনফিউশন তৈরি হতেও পারে আসলে, যে পুলিশ নির্বাচনের সময় যখন সবগুলো দল মাঠে তাদের পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নামবে এবং আমাদের দেশের নির্বাচন মোটা দাগে সহিংস হয়ে ওঠে, ফলে সেটা তারা সামলাতে পারবেন কিনা, এটারও সমাধান আছে। এই সমাধান নিয়ে আমি বহুবার কথা বলেছি, আজও একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে পুলিশ যদি যথেষ্ট নাও পেরে থাকে, আমাদের সামরিক বাহিনী মাঠে থাকবে। আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশে একসময় মানে নিরাপত্তা বাহিনীর সংজ্ঞাতে সামরিক বাহিনী ছিল, আওয়ামী লীগ সেটা সরিয়ে ফেলেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশ করেছে, আমি নিজেও সেই কমিশনের একজন সদস্য ছিলাম, সেখানে আমরা প্রপোজ করেছি সেনাবাহিনী বা সামরিক বাহিনীকে আবার ইনক্লুড করা হোক। একটা অর্ডিন্যান্স দিয়ে আরপিও সংশোধন করে ফেললেই এটা খুব ইজিলি তাদেরকে সেই ক্ষমতা দিয়েই মাঠে রাখা যায়, নামানো যায়, এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ঘাটতি আছে সেই ঘাটতি অনেকাংশেই দূর করে ফেলা যাবে। এখানে আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, তারপরে মূল আলোচনাটাতে আসবো। সেটা হলো, যদি পুলিশের এই অবস্থাই হয়, আইন শৃঙ্খলার অবস্থা এরকমই হয়, তাহলে জাতীয় নির্বাচনের আগে একটা স্থানীয় সরকার নির্বাচন, যেটার টোটাল সংখ্যা কয়েক হাজার নির্বাচন, উপজেলা, ইউনিয়ন পরিষদ সহ, সেটা কিভাবে করবে? সেটা করে যে বাহিনীটা অলরেডি খুবই চাপের মধ্যে আছে তাকে আরও তছনছ ভেঙে দিয়ে তাহলে জাতীয় নির্বাচন কিভাবে, মানে জাতীয় নির্বাচন পেছাতে হবে। আমরা এই খেলাগুলো বুঝতে পারছিলাম আসলে। এই খেলা শব্দটা বলছি, ইটস এ গেম, এবং কিছু মানুষ
এই গেমে নেমে গেছেন এবং এটা একটা কনটেক্সট আছে। নির্বাচনটাকে পেছানোর চেষ্টা করতে হবে, সেই চেষ্টা শুধু এই পার্টির পক্ষ থেকে না, এই পার্টির পক্ষ থেকে এই কয়েকদিন আগে জনাব সার্জিস আলম, যিনি উত্তরাঞ্চলের, আমি ভুল না করলে মুখ্য সংগঠক এই পার্টির, তিনি শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখার আগ পর্যন্ত নির্বাচন হতে পারবে না বলে বলেছেন। শেখ হাসিনা যদি আমাদের হাতেও থাকতেন তাহলে একটা সঠিক বিচারিক প্রক্রিয়া, একটা মানুষের ফাঁসি হতে 8-10 বছর লেগে যায়, যেগুলো যে সবই প্রিভিলেজ দিয়ে করা হয়, আর উনি আমাদের হাতেই নেই। সুতরাং এসবের কথার মানে আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি যদি ফাঁসি হয় তার বিচারে। শুধু এখন না, এর আগে যখন জাতীয় নাগরিক পার্টি ছিল তখনও তারা বহুবার বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের বিচার ছাড়াই দেশে কোনো নির্বাচন হতে পারবে না। একসময় সংস্কার, তারপর বিচার। আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি যে বিচার হওয়ার ছাড়া ফাঁসি হতে পারবে না বলতে ঠিক কি বিচার বোঝান, কতটুকু পর্যন্ত বিচার বোঝান, এই দলটাকে এই জিনিসটা স্পষ্ট করতে হবে। অস্পষ্ট রেখে কোনো রাজনীতি হওয়া অন্তত তাদের দিক থেকে আমরা এক্সপেক্ট করি না। এবার একটু বাইরে যাই, আমি খেয়াল করব যে এই ছাত্রদের দল যেটা আমরা বলছি নাগরিক পার্টি, তারা বাইরে থাকা কিছু মানুষের সাথে তাদের বক্তব্যের রেজোনেট করছে। বেশ কিছু, মানে 2-3 জন অন্তত আছেন খুবই সিগনিফিক্যান্ট ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিস্ট, তারা এখন নির্বাচন হওয়া যাবে না, নির্বাচন চাইলেই যে কেউ এখন খারাপ হয়ে যাচ্ছে, মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি, কিন্তু নির্বাচন চাওয়া মানে সে অগণতান্ত্রিক এবং ফ্যাসিস্ট হয়ে গেল, সে গিয়ে লুটপাট করতে চায়, লুটপাট ছাড়া তার কিছু নাই। কারণ এবং এই কারণে সে বদমাশ, বদমাশ শব্দটা আমি প্রায় কোট করি, খুবই আলোচিত এবং এই স্টুডেন্টদের উপরে খুবই প্রভাব রাখা একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাশ বলেছেন নির্বাচন চাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে, কারণ তারা শেখ হাসিনা 15 বছর খেয়েছে, লুটপাট করেছে, এবার অন্য কোনো দলের কথা নাম না বলে বলছেন তারা লুটপাট করতে বসে আছে। সো সিনক্রোনাইজড ওয়েতে নির্বাচনকে পিছিয়ে দেয় এবং বেশ পিছিয়ে দেওয়ার একটা আলাপ আছে, 3 বছর 4 বছরের আলাপ আছে। ডক্টর ইউনূসের সরকারকে 5 বছরের জন্য চাই, এরকম ইভেন্ট খোলা হচ্ছে। সো যাবতীয় প্রেক্ষাপটের মধ্যে এই ঘটনাটা ঘটল। ইন অ্যাডিশন আমরা খেয়াল করছি সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু বেশ খারাপের দিকে যাচ্ছে, বেশ খারাপের দিকে। মানে একটা সরকার যখন পুলিশের অজুহাত দেয়, সেই অজুহাত শব্দটা ব্যবহার করছি, এখন এটা অজুহাত। একটা সময় পুলিশ খারাপ ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু দিনের সাথে সাথে পুলিশের তো উন্নতি হওয়ার কথা ছিল, পুলিশের অবনতি কেন হবে? এবং এই অবনতি এমন পর্যায়ে গেছে এখন, গত 3 মাস আগে 4 মাস আগেও যে পরিস্থিতি ছিল তার চাইতে ওভারঅল ক্রাইমের পরিমাণ পরিসংখ্যানগতভাবেই ডেটার ভিত্তিতেই বেড়েছে। প্রধান উপদেষ্টা এটাকে যতটাই ডিনায়াল দেখানোর চেষ্টা করুক না কেন, পরিস্থিতি কিন্তু সেটাই। তাহলে বাড়লো কেন? কেউ কেউ বলেন যে নানান রকম পরিস্থিতি তারা তৈরি করছেন যারা নির্বাচনটা এগিয়ে আনতে চান সরকারকে ব্যর্থ করার জন্য। তো সরকার যেটা ঠেকাতে পারছে না সেই সরকার ক্ষমতায় থাকবে কেন? এই প্রশ্ন আমরা করতে পারি। দিনের শেষে পিপল আর সাফারার্স, যারা যারা এই চেষ্টা করছে, বাজেভাবে করছে, ভুলভাবে করছে, পেটি ইন্টারেস্টে করছে, ভেস্টেড ইন্টারেস্টে করছে, তাকে ধরুক, তাকে আইনের আওতায় আনুক সরকার, আমরা সেটাই দেখতে চাই। কিন্তু না, সেটা হবে না। বরং এমন সব ঘটনা ঘটছে, ঘটানো হচ্ছে, আই রিপিট, যে আমরা বুঝতে পারছি এই যে বক্তব্য জনাব নাহিদ ইসলাম দিচ্ছেন তার সাথে এটা কোইনসাইড করে। এই পরিস্থিতি তো অত ভালো না, নিরাপত্তার অবস্থা ভালো না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো কাজ করে উঠতে পারছে না, সুতরাং এখন নির্বাচনের প্রশ্ন আসতেই পারে না। খুব মিলে যায় না? খুব কোইন্সিডেন্স এটা না? দীর্ঘদিন থেকে নির্বাচন পেছানোর একটা পায়তারা। এটা পলিটিক্যালি যদি কেউ চিন্তা করে থাকেন, এটুকু হয়তো কেউ ছাড় দিতে পারেন এই রেটরিককে, কারণ যে নতুন দল তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তারা একটু বেশি সময় পেলে তারা বেটার করতে পারবেন। তারা দল তৈরি করতে দেরি করেছে, বছরখানেক তারা সর্বোচ্চ পাবেন নির্বাচনে পার্টিসিপেট করার আগে, খুব গুছিয়ে ওঠার জন্য যথেষ্ট সময় নাই, অ্যাগ্রি। সো এটা যদি শুধু তাদের একটু বেশি সময় পাওয়ার জন্য হয়ে থাকে, এই রেটরিকটা নেব, এটা আলোচনার মাধ্যমে একটা জায়গায় পৌঁছে যাবে। কিন্তু আমরা সন্দেহ করি এর পেছনে অন্য পরিকল্পনা আছে। কেউ কেউ নির্বাচন 4-5 বছর পরে, 3 বছর পরে নিয়ে যাওয়ার খোয়াব দেখছেন, বা কেউ কেউ রীতিমতো আনলিমিটেড টাইমের জন্য তথাকথিত একটা বিপ্লবী সরকার গড়ে ফেলার স্বপ্নে বিভোর হয়ে আছেন। এগুলো সব যদি সেটার পার্ট হয়, এটা ডিজাস্টারাস হবে। এবং নতুন দল এনসিপি, তারাও সংবিধান বাতিল করা, সেকেন্ড রিপাবলিক, এই আলাপগুলো তাদের দলের মধ্যে নিয়ে এসছেন।
ঠিক এই আলাপগুলো তারাও করেন যারা নির্বাচনকে বহু পেছনে নিয়ে যেতে চান, ক্ষমতা দখল করার খোয়াব দেখেন। আমি গুলশানে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পর একটা কথা বলেছিলাম, আমি এর পরবর্তীতে নারীর ওড়নাকে কেন্দ্র করে শাহবাগে থানায় যে ঘটনা ঘটেছে তাতে আমি স্পষ্টভাবেই মনে করি, এটা এখন আর শঙ্কাটঙ্কা না, সরকারের কোনো একটা অংশ, সেটা আমাদের সামনে প্রকাশিত সরকার অথবা গোপন সরকার যেটাকে আমরা ডিপ স্টেট বলি, তার কোনো না কোনো অংশ খুব নিশ্চিতভাবে জড়িত আছে দেশের রাষ্ট্রের, মানে একটা স্টেটলেস অবস্থা, স্টেটলেস অবস্থা, রাষ্ট্রের সরকারের অনুপস্থিতি, দেশে একটা মবক্রেসি চলছে, এগুলো প্রমাণ করতে। আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, এবং এটা যত খারাপের দিকে যাবে জনাব নাহিদ ইসলামের জন্য এটা বলা তত সহজ হয়ে উঠবে। নির্বাচন দেওয়ার তো পরিবেশই নাই, কিভাবে পুলিশ নির্বাচনের মাঠে বড় দলের প্রভাব বা তার শক্তি প্রয়োগকে ঠেকাবে? মনে হতে পারে এই প্রশ্নগুলোকে আরও রিলেভেন্ট করে তোলা হবে। আমি এই কারণে জনাব নাহিদের এই বক্তব্যটাকে খুবই নির্দোষ হিসাবে নিচ্ছি না। আমি দুঃখিত তিনি এখন রাজনীতিতে এসছেন, তিনি এখন রাজনীতি করছেন, যেটা চেয়েছিলাম তারা রাজনীতিই করুন। মাঝে মাঝে মনে হচ্ছে ইদানিং এইগুলো নিয়ে আস্তে আস্তে হয়তো আরও বিস্তারিত কথা বলবো, তারা ষড়যন্ত্রের অংশ হয়ে উঠছেন কিনা। আমি ভুল প্রমাণিত হলে খুবই খুশি হব, কিন্তু প্রেক্ষাপট, পরিস্থিতি এবং কিছু ষড়যন্ত্রকারীর, রিপিট, কিছু ষড়যন্ত্রকারীর সাথে তাদের বক্তব্যের অ্যালাইনমেন্ট দেখে আমার মনে হয় তারা ষড়যন্ত্রের অংশ হয়ে উঠছেন। এটা খুবই বিপর্যয়কর হবে, এবং সেটা যদি হয় এর বিরুদ্ধে আমরা দাঁড়াবো খুব শক্তভাবে, কঠোরভাবেই দাঁড়াবো। তারা যেমন শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সাহস করেছেন, মৃত্যুর ঝুঁকি নিয়েছেন, শেখ হাসিনার মতো মানুষের বিরুদ্ধেও ১.৫ দশকের মতো অ্যাক্টিভিজমের রেকর্ড আমাদেরও আছে। সুতরাং আমরা সেই কাজ আমাদের জায়গা থেকে করব, কারণ এটা আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের মধ্যেই যেতে হবে। উইথ অল দ্য ফ্লজ, যে দল ক্ষমতায় আসুক আবার সেই গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দেশকে শোধরাতে হবে। এর বাইরে আসলে আর কোনো কথাবার্তা নাই। এর বাইরে কোনো কথা যদি হয়, কোনো কথা যদি নানান কায়দা করে কেউ বলার চেষ্টা করেন, আমরা বুঝে যাব তারা আসলে কি চান। এটুকু বোঝার বুদ্ধি আমাদের আছে। রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের একটা ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও একটু আগে আপলোড করেছিলাম, ভিডিওটা আমি ডিলিট করলাম। এটা অবশ্য এমন না যে আমাকে করতে বলা হয়েছে, অনেকে মনে করেছেন এটা আমাকে কেউ কেউ ফোন করেছেন। আসলে ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে তার নির্বাচনের সময়সীমা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল, বিভিন্ন ভাবে বাংলাদেশে এটা এসছে। আমি সেটা চেক করলাম, সেটা চেক করে কি পেয়েছি এবং তাতে বুঝলাম যে আমি আমার ভিডিওতে যা বলেছি সেটা ঠিকই আছে। আমি কেন সেটা মনে করছি ভিডিওর শেষে আবার সেটা যুক্ত করে দিচ্ছি। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান একটা ইন্টারভিউ দিয়েছেন রয়টার্সকে। এর মধ্যে আমাদের দেশের অনলাইন নিউজ পেপার এবং পোর্টালগুলোতে এটা চলে এসছে। এই সাক্ষাৎকারটাকে সাক্ষাৎকার না বলে আমরা মনে হয় বোমা ফাটানোই বলতে পারি, এবং আমরা খুবই কৌতূহলোদ্দীপক ভাবে এটা পড়েছি, পড়বো, এবং এটার অনেক রকম ডাইমেনশন আছে, যা যা টেক্সটে আছে টেক্সটের বাইরেও কথা আছে বলে আমি মনে করি, সেগুলো নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে যে সময়ে তার এই ইন্টারভিউটা পাবলিশড হয়েছে, কন্টেন্ট তো আছেই, সময়টাও ম্যাটার করে। আমরা মনে রাখবো এই সময়টা হচ্ছে ডক্টর ইউনূস দেশে নেই, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য দেশের বাইরে আছেন। এইরকম একটা প্রেক্ষাপটে নানান রকম গুজব ছিল তার যাওয়ার আগে, সবকিছুর প্রেক্ষাপটে তার এই সাক্ষাৎকারটাকে দেখতে হবে। প্রধান বোমা যেটা নির্বাচনের সময়সীমা, সেটা নিয়ে পরে আসছি। এছাড়া তিনি অনেকগুলো কথা বলেছেন, এগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি বলতে চাই যে তিনি কোনোভাবেই তিনি বলছেন সেনাবাহিনী রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ করবে না, উল্লেখ করে বলেন করবে না যাতে আমার সংস্থার কোনো ক্ষতি হয়। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকে পেশাদার দেখতে চাই। উনি বলছেন যদি সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য দোষী সাব্যস্ত হয় তাহলে আমি অবশ্যই ব্যবস্থা নেব। কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় অন্যায় কাজ করতে পারেন। আমরা জানি যে মিলিটারি যে সবসময় মিলিটারি চিফের কমান্ডে থাকেন তা না, অনেক সময় সেটা অন্য জায়গায় যায়। র্যাবে যখন কাজ করতে যান, বিজিবিতে যখন কাজ করতে যান সেনা কর্মকর্তারা, তখন তারা ভিন্ন কমান্ডের এবং সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকেন। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখার ইচ্ছার কথাও জানান সেনাপ্রধান। তিনি বলেন এটি কেবল তখনই ঘটতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কেবল তখনই ঘটতে পারে
যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকবে, এর পরের বাক্যটা, এটাও একটা ছোটখাটো বোমা, সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ। সাধারণত প্রধানমন্ত্রী নিজেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এদিকটা নজর দিতে পারে বলেও উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়, কোন অবস্থাতে একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়। এটা নিয়ে একটু কথা বলা দরকার। সেনা প্রধান হিসাবে তিনি দায়িত্বে থাকা অবস্থায় সেনাবাহিনী, আমাদের যে সংস্কারের কথা হচ্ছে সেনাবাহিনী, সেই সংস্কারের সময়, সংস্কারের পরে তার কমান্ড কার কাছে থাকবে, এই ধরনের একটা মতামত তিনি জানিয়েছেন। তিনি আইডেন্টিফাই করেছেন তার এটা নিয়ে বিতর্ক হোক সমাজে, খুবই দরকার আছে। আমি তার এই বলাটাকে ওয়েলকামও জানাতে চাই। সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে থেকে উনি দীর্ঘদিন এখানে কাজ করেছেন, প্রধান হয়েছেন, সো এই সমস্যার জার্নিটা তিনি দেখেছেন। বিশেষ করে গত 15 বছরে এই সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত করে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়েছে, সেটা ওনার চাইতে আর ভালো কে জানেন। এবং শেষ মুহূর্তে আমরা বহুবার বলেছি, আমরা আবারও তাকে সাধুবাদ জানাই যে তিনি শেষ পর্যন্ত জনগণের যে সংগ্রাম, জনগণের যে মতাদর্শ, তার বাইরে যাননি। সেনাবাহিনী শেখ হাসিনার হয়ে শেষ পর্যন্ত কাজ করতে নিজেদেরকে বিরত করেছিল, তাই আমাদের আরো রক্তপাত হয়নি। আমি বহুবার বলেছি, তারা শেখ হাসিনার হয়ে গুলি চালালেও আমরা জিততাম, আমরা মরতে শিখে গিয়েছিলাম তখন, কিন্তু রক্তপাত তিনি এড়াতে পেরেছেন এবং কাজটাকে সহজ করেছেন। অবশ্যই তিনি এবং বাহিনী পুরোটা আমাদেরই সন্তান, তারা সবাই আমাদেরই মানুষজন, তারা এই মাটির সন্তান। সো আমরা প্রত্যেকে তাদের কাছে কৃতজ্ঞ আছি। কিন্তু তিনি যে সাজেশনটা দিয়েছেন, আমার মনে হয় এটা নিয়ে সমাজে সিরিয়াস আলাপ আলোচনা শুরু হওয়া দরকার। এবং যেহেতু সংস্কারের কথা আমরা বলছি এবং আমরা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের কথা বলছি, সেখানে এটা আসতেই পারে। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হচ্ছে, যেটা প্রধান বোমা, এর মধ্যে দুটো কথা আছে, সেটা পড়ি আমি, ওনার বক্তব্য হুবহু পড়ি, তাহলে সবচেয়ে ভালো হবে। ওয়াকারুজ্জামান বলেন, আমি তার ব্র্যাকেটে ডক্টর ইউনূসের পাশে থাকবো যাই হোক না কেন। খেয়াল করি আমরা কথাটা, এটাও একটা বোমা, মানে অনেকগুলো বোমা, এটাও বোমা। আমি আবারও পড়ছি, আমি তার পাশে থাকবো যাই হোক না কেন, নো ম্যাটার হোয়াট, এরকম লেখা আছে ইংরেজিতে, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। তিনি 17 কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সংস্কার করার পর গণতন্ত্রের উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে করা উচিত, তবে এই সময় ধৈর্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি তাহলে বলবো এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। আমি এই জায়গাটা আবার পড়ি, এটাই হলো মূল কথা, মূল জায়গা। দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আমি তার পাশে থাকবো যাই হোক না কেন, তিনি যাতে তার মিশন সম্পন্ন করতে পারেন। তিনি 17 কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে করা উচিত, তবে এই সময় ধৈর্যের প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছেন তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবেশ করা উচিত। খুবই ইন্টারেস্টিং কিছু কথা উনি বলছেন, ডক্টর ইউনূসের পাশে থাকুক যাই হোক না কেন। আলাপ আসছে কেন? আমরা এই আলাপ অনেকের মধ্যে করতে দেখেছি। আমাকে কেউ ব্যক্তিগত পর্যায়ে জিজ্ঞেস করেছেন যে, ডক্টর ইউনূস তো আমেরিকায় যাচ্ছেন, এই সময় বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পথ তৈরি করার চেষ্টা হবে কিনা। কেউ গোপন সূত্রে কিছু খবর ওনাকে পেয়েছেন, আমার কাছে জানতে চেয়েছিলেন। সো ডক্টর ইউনূসের পাশে উনি থাকবেন, দেশের ভেতর দেশের বাইরে থেকে যে কোনো চেষ্টা যদি হয়েও থাকে, সেটা তিনি নাকচ করে দিয়েছেন। এটা খুব স্পষ্ট। তার মানে যাই হোক না কেন, মানে সেনা প্রধান নিজেও কিছুটা স্বীকার করছেন কিছু হতেও পারে। ডক্টর ইউনূসের সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা দেশের অভ্যন্তরে এবং বাইরের সম্মিলিতভাবে আছে, এটা আমরা জানি এবং এটা এখন খুব প্রকাশিত। আমি এই কথাটা দিয়ে নিশ্চয়তা দেওয়ার জন্য ডক্টর জনাব ওয়াকারুজ্জামানকে আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাতে পারি, এবং উনি ইঙ্গিত দিয়ে দিলেন, রিডিং বিটুইন লাইন্স হচ্ছে, সমস্যা হতে পারে কিন্তু উনি ডক্টর ইউনূসের সাথে থাকবেন। কিন্তু প্রধান বোমা যেটা, সরকারের একটা সময়সীমা
তার দিক থেকে তিনি সাজেস্ট করছেন। এবং শুধু সেটা না, এই সরকারের চরিত্র সম্পর্কে উনি করছেন, আমরা খেয়াল করছি কিনা, উনি বলছেন, এই জায়গাটা পড়তে হবে, উনি বলছেন তিনি 17 কোটি মানুষের দেশে কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মানে ওয়াকারুজ্জামান মনে করেন ডক্টর ইউনূসের প্রধান কাজ আসলে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা। সংস্কারকে যত সংস্কারই হোক না কেন, দ্যাট মাস্ট বি ফোকাসড টুয়ার্ডস দ্য ইলেকশনস। ওয়াকারুজ্জামান তাই বলছেন। আমরা আমাদের এই সোসাইটিতে আলোচনা এই অভ্যুত্থানের পর থেকে করছিলাম এভাবে, নির্বাচন হবে নির্বাচনের সময়, কিন্তু দেশের দীর্ঘমেয়াদী অনেক বেনিফিটের জন্য সংস্কারেরও প্রয়োজন আছে। এবং আমরা মনে করছিলাম, আমি নিজেও সেটা মনে করি, এই সরকারের সে ম্যান্ডেটও আছে, কারণ এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, রক্তের ম্যান্ডেটের মাধ্যমে একটা তৈরি হওয়া সরকার, এটাও ম্যান্ডেট প্রাপ্ত। কিন্তু ওয়াকারুজ্জামান তাই বলছেন। এবং সবচেয়ে বড় বোমা, উনি একটা সময় বেঁধে দিচ্ছেন বলবো না, উনি সাজেস্ট করছেন, এটা উনি ওনার অপিনিয়ন জানাচ্ছে। একটা জায়গায় বলছেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত, 1 এবং 1.5 বছরের মধ্যে। তার মানে আমি যেটা বুঝি, 1 বছর পরে নির্বাচনের প্রস্তুতি শুরু করতে এবং 1.5 বছরের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করে ক্ষমতা একটা ভোটে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকারের হাতে তুলে দিতে হবে। এই ধরনের একটা কথা জনাব ওয়াকারুজ্জামান বলেছেন। এই সরকার কতদিন থাকবে, কতদিন থাকা উচিত, এটা নিয়ে নানা রকম আলাপ ছিল এবং সরকারের দিক থেকে এটা খুবই ধোঁয়াশায় ছিল, মানে খুব স্পষ্ট ছিল না। নানান রকম কথা, সংস্কার করতে যতদিন লাগে, সংস্কার করা ছাড়া নির্বাচন হবে না, আওয়ামী লীগকে বিচার করা ছাড়া নির্বাচন হবে না, এরকম নানান রকম কথা। এবং আমরা মোটামুটি মানে একটা নির্বাচনের গাইডলাইন সম্ভবত পাবো ভাবছিলাম সরকারের দিক থেকে। ইনফ্যাক্ট এটা সরকারের না, এটা একজন সেনাপ্রধানেরই কথা। সরকারের দিক থেকে এটা আমরা পাবো, আমরা বলছিলাম জানুয়ারিতে গিয়ে। কারণ হলো ডিসেম্বর পর্যন্ত কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাব কমপ্লিট করবে, তারপর সরকার সেটা নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার্স ইনক্লুডিং অল দ্য পলিটিক্যাল পার্টিস, বিএনপি সহ, তারা আলোচনা করে কতটুকু সংস্কার করবেন সেটা ঠিক করবেন। এবং তখনই হয়তো বোঝা যাওয়ার কথা ছিল এতটুকু সংস্কার করার জন্য কত দিন লাগবে, তারপর নির্বাচনের রোড ম্যাপ আসার কথা। কিন্তু আমরা দেখছি সেটার আগেই 1.5 বছরের একটা সময় তার ইচ্ছের কথা বলছেন ওয়াকারুজ্জামান। আমরা ওয়াকারুজ্জামানকে শুধু একজন সেনাপ্রধান হিসাবে দেখলে হবে না, বর্তমান প্রেক্ষাপটে তিনি এই সরকারের পেছনে সমর্থন দানকারী। আমি কোনোভাবেই, মানে অনেকে পোট্রে করার চেষ্টা করেছিলেন এটা কু হয়েছে এবং এটা সামরিক শাসন আছে, এটা একেবারেই বাজে কথা। আমি এটা নিয়ে আলাদা ভিডিও করেছি, এটা একেবারের সাথে একেবারেই কোনো মিল নেই। কিন্তু এই সেনাবাহিনীর সমর্থন লাগছে, এমনকি সেনাবাহিনীকে দেশের এই বিধ্বস্ত অবস্থায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা কাজে নামতে হয়েছে। সুতরাং পরিস্থিতিটা তো আমরা বুঝতে পারছি। সুতরাং এই সরকারের পেছনে সেনাবাহিনীর যথেষ্ট কাজ করতে হচ্ছে, সমর্থন করতে হচ্ছে। সেই প্রেক্ষাপটে একজন সেনাপ্রধানের বক্তব্য, সেনাপ্রধান যা বলছেন সেটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। ইনফর্মালি তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে, তো তিনি মনে করছেন ওটা। এখন প্রশ্ন আমাদের আসতেই পারে, তিনি কি সরকারের সাথে কথা বলেছেন? উনি ইন্টারভিউর একটা জায়গায় বলছেন যে ডক্টর ইউনূসের সাথে তার চমৎকার সম্পর্ক আছে এবং প্রতি সপ্তাহে তিনি ডক্টর ইউনূসের সাথে বসেন, কথাবার্তা হয়। ইভেন আমরা দেখেছি ডক্টর ইউনূস আমেরিকা যাওয়ার আগেও জনাব ওয়াকারুজ্জামান তার সাথে আলোচনা করেছেন, বসতে হবে, কারণ মিলিটারি এখন শুধুমাত্র যুদ্ধ প্রস্তুতিতে নেই, সে দেশের প্রশাসন এবং দেশের আইন শৃঙ্খলা, প্রশাসন নয়, আইন শৃঙ্খলা রক্ষার কাজে তিনি ব্যস্ত আছেন। তো সুতরাং ডক্টর ইউনূসের সাথে দেখা করে তার এন্ডোর্সমেন্ট নিয়ে উনি এই কথা বলেছেন কিনা, এই প্রশ্ন আমাদের কারো মাথায় আসতে পারে, নাকি তার এন্ডোর্সমেন্ট ছাড়া নিজে থেকেই তার অপিনিয়ন জানিয়েছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা। আমরা সময়ের সাথে সাথে হয়তো সেটা জানতে পারবো। এবং এই মুহূর্তে এই যে সময় তিনি বললেন, আমি মনে করি এই সময়টা নিয়ে আমাদের সমাজেও আসলে এখন আলাপ আলোচনা শুরু হওয়া দরকার। আমরা আসলে কতটা মনে করি সময়টা কি এটা ঠিক আছে, নাকি আরো বেশি, নাকি আরো কম, এই আলাপ আলোচনাটা দরকার আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ এবং একটা বোমা, সত্যিকার অর্থে আক্ষরিক অর্থে একটা বোমা ফাটিয়েছেন সেনাপ্রধান। আমাদের সমাজে এটা দরকার আছে। তিনি যেহেতু প্রকাশ্যে এই সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন, উনিও চেয়েছেন এটা নিয়ে প্রচুর আলোচনা, ডিবেট শুরু হোক। আসুন আমরা সবাই সেটা শুরু করি।
রয়টার্সের যে সাক্ষাৎকারটা ছিল সেটা নিয়ে বাংলাদেশে বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে রিপোর্টটা করেছে, ফলে তিনি সরকারের মেয়াদ কতদিন হবে, কতদিনের মতো নির্বাচন হওয়া উচিত সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। কনফিউশনের কিছুটা সূত্র আসলে রয়টার্সও, এটা বলা যেতে পারে। রয়টার্সের এই জায়গাটা আমরা যদি খেয়াল করি, উনি রিফর্মের জন্য বলছেন, তারপরে বলছেন ফলোইং দ্য রিফর্মস, Zaman, who took over as the army chief only weeks before Hasina's ouster, said a transition to democracy should be made between a year and a half, but underlined the need for patience. Following the reforms, মানে এতে মনে হতে পারে যে রিফর্ম করার পরে 1 থেকে 1.5 বছর, তার মানে রিফর্মের জন্য কোনো টাইম ফ্রেম বলা হয়নি, ইট কুড বি এনিথিং, তারপর আরো 1-1.5 বছরের মধ্যে, মানে সরকার রিফর্ম হয়েছে যদি বলে মনে করে তাহলে তারা সেটা করবেন, এই ধরনের একটা আলাপ আছে। কিন্তু রয়টার্সের এই রিপোর্টটা শুরু হয়েছে এভাবে, বাংলাদেশের আর্মি চিফ vowed to back the country's interim government come what may to help it complete key reforms after the ouster of Prime Minister Sheikh Hasina so that elections could be held within the next 18 months. এটা খুব স্পষ্ট। প্রথম আলো এটাকে যে 18 মাসের মধ্যে বলছে, বা আরো অনেক পত্রিকা বলছে, সেই ক্ষেত্রে 18 মাসের মধ্যে ভোট হতে হবে, ভোট করার জন্য রিফর্ম করতে হবে, এরকম বলা হচ্ছে। সুতরাং 1.5 বছরের মতো একটা টাইম ফ্রেম তিনি দিচ্ছেন, এটা আমরা আসলে রয়টার্সের রিপোর্ট থেকে বলতে পারি। ফলে আমি আমার যে কন্টেন্টটা ছিল সেটাকে আমরা এভাবে ইন্টারপ্রেট করতে পারি। আর ফার্দার ক্লারিফিকেশন যদি প্রয়োজন হয় সেটা সেনাপ্রধানের দিক থেকে আসতে হবে বলে আমরা মনে করি।